গল্পের শুরুতেই আমরা হেনরি নামের একজন অত্যন্ত সোজাসাপটা মানুষকে দেখি, যে একটি টোল ট্যাক্স বুথে নাইট শিফট করছিল। তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল তার জীবনটা একেবারেই রঙহীন হয়ে গেছে। তখন তার স্ত্রীও তাকে একই কথা বলে, এখন তুমি আর আমাকে ভালোবাসো না, তাই না? আমার মনে আছে একসময় তুমি আমাকে খুব ভালোবাসতে। তখন সব কিছু কত আলাদা ছিল। তাদের কথাবার্তা চলছিল। ঠিক সেই সময় বাইরে থেকে কেউ জোরে দরজা ধাক্কা দিতে থাকে। হেনরি যখন দরজা খুলল, তখন দরজার সামনে তার বন্ধু অ্যাডি দাঁড়িয়েছিল। তার সঙ্গে আরও একজন লোক ছিল, যার নাম ছিল জো। তার অবস্থা খুবই খারাপ লাগছিল। জো বারবার বমি করতে শুরু করে। ডেভি, একজন নার্স হয়, সে জোকে সাহায্য করতে থাকে এবং তাকে ভিতরে নিয়ে আসা হলো। ঠিক তখনই অ্যাডি হেনরিকে বলল, ভাই, আজ ওর বাস্কেটবল টিমের ম্যাচ আছে। ওর এই অবস্থা, তো আর খেলা সম্ভব নয়। তুই ওর জায়গাটাই খেলতে নাম। হেনরি প্রথমে না করার চেষ্টা করেছিল, কিন্তু অ্যাডি জোর করে তাকে জার্সি পরিয়ে সঙ্গে নিয়ে গেল। হেনরি জিজ্ঞাসা করল, ম্যাচটা কোথায় হবে? অ্যাডি বলল, বেশি দূরে না, এখান থেকে মাত্র 15 মিনিট লাগবে। কিছুক্ষণ পর অ্যাডি গাড়ি থামাতে বলল এবং এই বলে নেমে গেল যে, আমরা একটু পরেই ফিরে আসছি, শুধু খাওয়া দাওয়ার কিছু জিনিস নিয়ে আসছি। তুই এখানেই বসে থাকবি আর গাড়িটা চালু রাখবি, ঠিক আছে তো? এই কথা বলতে বলতে অ্যাডি ও তার সঙ্গে থাকা আরও দুজন লোক হঠাৎ মুখে মাস্ক পরে নিল। ওই বাকি দুজনকে হেনরি আগে কখনো দেখেনি, চিনতও না। পরক্ষণে সেই তিনজন নিজেদের বন্দুক বের করে সোজা ব্যাংকের ভিতরে ঢুকে পড়ল। বেচারা হেনরি তখনও বুঝতে পারেনি যে অ্যাডি আর তার সঙ্গীরা আসলে এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছে, আর সে নিজেই যে তাদের ড্রাইভার হয়ে গেছে, এটাও তার মাথায় আসেনি। শুধু তাই নয়, যে গাড়িটায় তারা এসেছে সেটাও ছিল চুরি করা। তারগুলো খুলে জোড়া লাগিয়ে গাড়িটা স্টার্ট করা ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা ব্যাংক থেকে বেরিয়ে এসে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। ঠিক সেই সময় সেখানে থাকা একজন নিরাপত্তারক্ষী হেনরিকে দেখে ফেলল। সে ঠিক চোরেদের মতোই এক ধরনের টি শার্ট পরেছিল, আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেনরির কাছে বারবার চেষ্টা করছিল তার সঙ্গীদের নাম জানার জন্য, কিন্তু অ্যাডি ছাড়া হেনরি আর কাকেই বা চিনত। হেনরি এতটাই সোজাসাপটা ছিল যে সে অ্যাডির নামও বলে দেয়নি। তার মনে হয়েছিল, যাই হোক, সে তো আমার বন্ধু। এই কারণেই ব্যাংক ডাকাতির চেষ্টা করার অপরাধে হেনরিকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জেলে ঢোকার পরই তার পরিচয় হয় ম্যাক্সের সঙ্গে। ম্যাক্স হেনরির সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে। পরের দিন খাওয়ার সময় ম্যাক্স হেনরিকে বলল, এখানে থাকা প্রতিটি বন্দিরই একসময় কিছু না কিছু স্বপ্ন ছিল, কিন্তু তাদের জীবনে কোনো না কোনো অঘটন ঘটে গেছে, আর সেই কারণেই তারা আজ এখানে এসে পৌঁছেছে। তোমার স্বপ্নটা কি? হেনরি উত্তর দিল, আমার কোনো স্বপ্ন নেই। এই কথা শুনে ম্যাক্স বলল, কোনো স্বপ্ন না দেখা এটাই সবচেয়ে বড় অপরাধ। তারপর সে আবার জিজ্ঞাসা করলো, তাহলে বলো তোমার স্বপ্নটা কি? হেনরি আবারও আগের মতোই একই উত্তর দিল। তখন ম্যাক্স বলল, যে জীবনের কোনো স্বপ্ন নেই সেই জীবনেরই বা কী মূল্য আছে? এইভাবেই 6 মাস কেটে গেল। একদিন ডেভি জেলে হেনরির সঙ্গে দেখা করতে এলো এবং বলল, তোমাকে আমার একটা খুব জরুরি কথা বলার আছে। ডেভি তাকে জানালো যে আমি কারোর প্রেমে পড়ে গেছি। এ কথা শুনে হেনরি বড় মনের পরিচয় দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি শুধু এটুকুই চাই যে তুমি সুখে থাকো। যদি আমার সঙ্গে থাকতে না পারো তবে অন্য কারোর সঙ্গে থেকো। অন্যদিকে ম্যাক্সের কাছে জেলটাই এখন নিজের ঘরের মতো হয়ে গেছে। সব বন্দিরা একসঙ্গে বসে গল্প করতে করতে বলতে লাগলো, ম্যাক্স, মনে আছে আগের বার এক প্যারোল অফিসার তোমাকে জিজ্ঞাসা করেছিল, আমরা যদি তোকে জেল থেকে বের করে দিই তাহলে তুই আমাদের জন্য কি করবি? তখন তুই উত্তর দিয়েছিলি। এর জবাবে ম্যাক্স বলেছিল, আমি তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের কুকুরটাকে মেরে ফেলবো, তোমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেব, আর সেখানে থাকা প্রতিটা জীবিত মানুষের জিহ্বা কেটে নেব। এরপর হেনরির দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, তোর রিভিউ কবে? হেনরি উত্তর দিল, আগামী মাসে। তখন একজন বন্দি বলল, আমরা সবাই বিশ্বাস করি হেনরি নির্দোষ আর ভদ্র মানুষ। হেনরিও বলল, আমি কোনো অপরাধ করিনি। এই কথায় ম্যাক্স তাকে বলল, তুই জেলে সময় কাটিয়েছিস, এখন তুই যাই বলিস না কেন বাইরে সবাই এমনটাই ভাববে যে তুই নিশ্চয়ই কিছু না কিছু অপরাধ করেছিস। যাই হোক, কিছুদিন পর হেনরির জেলে থেকে ছুটি হয়ে গেল। মুক্তি পাওয়ার পর সে সবার আগে ডেভির সঙ্গে দেখা করতে গেল, কিন্তু দরজা খুলল জো। এই দৃশ্য থেকে হেনরি একেবারেই হতবাক হয়ে গেল। শুধু তাই নয়, ডেভির পেটেও এখন জোয়ের শিশু ছিল।
সব কিছু দেখে হেনরি মনে মনে ভাবতে লাগলো কিভাবে তার জীবনটা একেবারে বদলে গেল। ডেভি হেনরিকে তার সব জিনিসপত্র দেখিয়ে বলল, এবার তুমি সামনে কি করতে চাও? হেনরি কোনো উত্তর দিল না। ঠিক তখনই সেখানে জো এসে হাজির হলো। জো হেনরিকে একটা ব্যবসার প্রস্তাব দিল এবং বলল, কোর্টে আমার নাম না বলার জন্য ধন্যবাদ। কিন্তু হেনরি শান্তভাবে বলল, আমি তো তোমার নামই জানি না। এই কথা বলে সে চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর হেনরি গিয়ে দাঁড়ালো ঠিক সেই ব্যাংকের সামনে যেখান থেকে এই পুরো ঘটনাটা শুরু হয়েছিল। ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারল আর হেনরি মাটিতে পড়ে গেল। গাড়িটা চালাচ্ছিল জুলি নামের একজন মহিলা। জুলি হেনরিকে খুব বাজেভাবে বকাঝকা করলো, তারপর জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছে তো? ঠিক তখনই ব্যাংকের সেই নিরাপত্তারক্ষীও সেখানে এসে পৌঁছালো এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলল। কিন্তু হেনরি তাতে রাজি হলো না। এরপর নিরাপত্তারক্ষী তাকে একটু ভর দিয়ে পাশের ক্যাফেতে নিয়ে গেল। জুলিও তাদের পিছনে পিছনে সেখানে পৌঁছালো। ক্যাফেতে হেনরি জুলিকে বলল, আমি তোমাকে আগে কোথাও যেন দেখেছি। একথা শুনে জুলি বিরক্ত হয়ে বলল, আমার দিকে না তাকিয়ে রাস্তায় চোখ রেখে হাঁটো। এই কথা বলেই সে সেখান থেকে চলে গেল। যখন হেনরি বাথরুমে গেল তখন তার চোখ পড়ল দেয়ালে সাঁটানো একটা পুরনো খবরের কাগজের কাটিংয়ের দিকে। প্রায় 80 বছর আগের এই সংবাদপত্রের কাটিংয়ে একটি ব্যাংকের ডাকাতির ঘটনা লেখা ছিল। সেই ডাকাতি করা হয়েছিল একটি আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের মাধ্যমে, যা ব্যাংকের পিছনে থাকা একটি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল। সেই সুড়ঙ্গটি ঠিক ব্যাংকের ভোল্টের নিচ দিয়ে চলে গেছে। এই খবরটা পড়ার পর হেনরি সোজা জেলে গিয়ে ম্যাক্সের সঙ্গে দেখা করলো। সে ম্যাক্সকে বলল, আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি। যে ব্যাংকের কারণেই আমি এখানে এসে পড়েছি সেই ব্যাংকটাই লুট করাই আমার স্বপ্ন। এরপর সে আরও বলল, যখন শাস্তি ভোগ করতেই হবে তখন অন্তত কমপক্ষে বড় একটা ডাকাতি করি। ম্যাক্স কিছুই বুঝতে পারছিল না। তখন হেনরি তাকে বলল, তুই কি আমার সঙ্গে ব্যাংক লুট করতে রাজি আছিস? ম্যাক্স পাল্টা প্রশ্ন করল, তোর কাছে কোনো প্ল্যান আছে নাকি, না এমনি হাওয়ায় কথা বলছিস? এর জবাবে হেনরি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, চিন্তা করিস না, আমার কাছে একদম টপ ক্লাস একটা প্ল্যান আছে। এইসব বলার পর হেনরি সেই থিয়েটারে চলে গেল। ঠিক সেই সময় সেখানেই জুলি তার নাটকের রিহার্সাল করছিল। নাটক করার সময় জুলির ডিরেক্টর তাকে খুব বকাঝকা করতে লাগলো এবং বলল, তোর দ্বারা এসব কিছু হবে না। এরপর রেগে গিয়ে জুলি কফি খেতে চলে গেল। যেতে যেতে সে হেনরিকে বলল, এই তুমি কি আমাকে ফলো করছো নাকি? কই না তো, আমি তোমার পিছু নিচ্ছি না। হেনরি একথা অস্বীকার করার পরও সে জুলির পিছনে পিছনে কফি শপ পর্যন্ত গেল। সেখানে কফি খেতে খেতে হেনরি জুলির অভিনয়ের খুব প্রশংসা করতে লাগলো। ঠিক তখনই জুলি হেনরিকে বলল, সেদিনের দুর্ঘটনার ব্যাপারে কোনো অভিযোগ না করার জন্য ধন্যবাদ। এদিকে জেলে ম্যাক্স প্যারেলের জন্য আবেদন করে দিল। কয়েকটা প্রশ্ন করার পর তাকে ছুটি দিয়ে দেওয়া হলো। হেনরি আগেই ম্যাক্সকে বুঝিয়ে দিয়েছিল অফিসারদের সামনে কীভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে। যখন হেনরি জেলের বাইরে ম্যাক্সকে নিতে আসে তখন ম্যাক্স তাকে জিজ্ঞাসা করলো, তোমার গাড়ি কোথায়? হেনরি শান্তভাবে বলল, আমার কাছে কোনো গাড়ি নেই। আসলেই হেনরি হেঁটেই ম্যাক্সকে নিতে এসেছিল। এটা শুনে ম্যাক্স একেবারে রেগে গিয়ে বলল, আমি কোন পাগলের কথায় জেল থেকে বেরিয়ে এলাম? হ্যালো, আমাকে আবার ভিতরে নিয়ে নাও, আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু হেনরি যখন তার পুরো প্ল্যানটা ম্যাক্সকে বুঝিয়ে বলল তখন ম্যাক্স অবাক হয়ে বলল, এইটাই তোর প্ল্যান? ঠিক এই পদ্ধতিতেই তো 80 বছর আগেও ব্যাংক লুট করা হয়েছিল। তারপরে সে আবার জিজ্ঞাসা করলো, তোর কাছে বন্দুক টন্দুক আছে নাকি? হেনরি এর জন্য না করে দিল এবং বলল, আমি কাউকে আঘাত করতে চাই না। এই কথা শুনে ম্যাক্স ব্যঙ্গ করে বলল, ও হ্যাঁ, একদম মাদার টেরেসা, খুব ভালো কথা। এরপর সে আবার বলল, কিন্তু আগেরবার যখন ওই ডাকাতি হয়েছিল তারপরে তো এমন হতে পারে যে ব্যাংক কর্তৃপক্ষ ভোল্টের অবস্থান বদলে দিয়েছে আর এখন সেটা আর সুড়ঙ্গের ঠিক উপরে নেই। এই বিষয়টা নিশ্চিত করার জন্য তাদের ব্যাংকে যেতে হলো। ব্যাংকে গিয়ে তারা সেখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে দেখা করলো। ভিতরে ঢোকার সময় ব্যাংকের নিরাপত্তারক্ষী খুব মনোযোগ দিয়ে তাদের লক্ষ্য করছিল। ম্যাক্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় ভীষণ চালাকির সঙ্গে এই বিষয়টা নিশ্চিত করে নিল ব্যাংক তৈরি হওয়ার পর থেকে কখনোই ভোল্টের অবস্থান বদলানো হয়নি। সে এতটাই চতুরভাবে কথাবার্তা চালিয়েছিল যে ম্যানেজারের বিন্দুমাত্র সন্দেহ হয়নি। কিন্তু নিরাপত্তারক্ষীর নজর তাদের ওপরেই ছিল। এরপর দুজনেই সুড়ঙ্গটা পরীক্ষা করার জন্য থিয়েটারে গেল। সেখানে হেনরিকে আবার দেখে জুলি খুব অবাক হয়ে গেল।
আর এবার তো তার সঙ্গে ম্যাক্সও ছিল। ঠিক তখনই ম্যাক্স বলে উঠল, আমি যখন তরুণ ছিলাম তখন এখানে অনেক নাটক করেছি, হেনরিকে সেগুলোই দেখাতে নিয়ে এসেছি। থিয়েটারটা ভিতর থেকে একটু দেখে নিলে আপনার কোনো আপত্তি আছে কি? ভিতরে ঢোকার সময় জুলি ম্যাক্সকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কোন কোন নাটক করেছেন? ম্যাক্স একদম সোজাসাপটা উত্তর দিল, শেক্সপিয়ার। এরপর ম্যাক্স আরও বলল, এই জায়গাটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমি থিয়েটারের প্রতিটি কোণ ভালো করে দেখতে চাই। এই কথা শুনে ম্যাক্সকে থিয়েটার ঘুরিয়ে দেখার অনুমতিও দিয়ে দেওয়া হলো। ম্যাক্স চলে যেতেই জুলি হেনরিকে জিজ্ঞাসা করলো, উনি কি তোমার বাবা? হেনরি সঙ্গে সঙ্গে বলল, না না, বাবা না, খুব ভালো বন্ধু। অন্যদিকে থিয়েটারের একজন কর্মচারী ম্যাক্সকে থিয়েটার ঘুরিয়ে দেখাতে দেখাতে সেই সুড়ঙ্গটার দরজার কাছে নিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে ম্যাক্স খুব মন দিয়ে সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলো। এদিকে জুলি যখন হেনরিকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করো? হেনরি একদম সোজাসাপটাভাবে বলে দিল, আমি সদ্য জেল থেকে ছাড়া পেয়েছি, এখনও কোনো কাজ করি না। এই কথা শুনে জুলি অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করলো, জেলে কেন ছিলে? নিশ্চয়ই কোনো খুনটুন করেছো, তাই না? এর উত্তরে হেনরি বলল, এটা অনেক লম্বা গল্প, আরেকদিন শোনাবো। এরপর তারা ঠিক করলো আজ সন্ধ্যায় ডিনারের সময় আবারও দেখা করবে। বাড়ি ফিরে ম্যাক্স হেনরিকে জানালো, সুড়ঙ্গটা থিয়েটারের গ্রিন রুমের দেয়ালের ভিতর দিয়ে গেছে, তাই যেভাবেই হোক আমাদের ওই গ্রিন রুমের দখল নিতে হবে। কিন্তু হেনরির মন তখনও পুরোপুরিভাবে অন্যদিকে ছিল। সে তো জুলির সঙ্গে ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে ম্যাক্সকে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে? ম্যাক্স হেসে বলল, আগের মতোই, একদম নিজের মতোই লাগছিস। যা তোর ডেটটা ভালো করে এনজয় কর, পরে প্ল্যানিং করব। ডেটের সময় জুলি হেনরিকে বলল, আমি খুব বড় একজন অভিনেত্রী হতে চাই, আমি চাই সবাই আমার নাম জানুক। ডেট চলাকালীন হেনরি জুলিকে সব সত্যি কথা খুলে বলল, কিভাবে সে জেলে গিয়েছিল এবং এখন সে সত্যিই সেই ব্যাংক লুট করতে চায়। হেনরির প্ল্যান শুনে জুলি ভীষণ অবাক হয়ে গেল, তবে এর মধ্যেই হেনরির সঙ্গে তার থাকতে ভালো লাগছিল। এরপর দুজনেই বাড়ি ফিরে এলো আর তাদের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটাই বেড়ে গেল। পরের সকালে হেনরি আর জুলি ম্যাক্সের বাড়ির দিকে গেল, কিন্তু জুলিকে দেখে ম্যাক্স একদমই খুশি হলো না। তখন হেনরি ম্যাক্সকে বলল, টেনশন নিও না, ও আমাদের সঙ্গেই কাজ করবে। ঠিক তখনই ম্যাক্স হেনরিকে একপাশে নিয়ে গিয়ে রেগে গেল, তুই ওকে পুরো প্ল্যানটা কেন বলে দিলি? কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার সময় জুলি ম্যাক্সকে জিজ্ঞাসা করলো, তুমি জেলে কেন ছিলে? ম্যাক্স একদম ঠান্ডা মাথায় উত্তর দিল, আমি অনেকগুলো খুন করেছি। এই কথা শুনে জুলি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, এতগুলো খুন করার পর তোমার ধরা পড়ার ভয় লাগেনি? ম্যাক্স বলল, না, আমার জেলে থাকতে ভালো লাগে, ওটাই আমার সবচেয়ে পছন্দের জায়গা। এরপর থিয়েটারে যাওয়ার সময় জুলি আর হেনরির মাথায় একটা আইডিয়া এলো, কেননা এই থিয়েটারে একটা অডিশন রাখা হোক, এতে করে আমরা এখানে যতটা সম্ভব বেশি সময় থাকতে পারবো। কিছুক্ষণ পর ম্যাক্সের মাথায় আরেকটা আইডিয়া এলো, এখন যে অভিনেতা গ্রিন রুমটায় আছে তাকে বের করে দিয়ে হেনরিকেই ওই রোলটা দেওয়া যাক, তাহলে আমরা তো আরামসেই খোঁড়াখুড়ি করতে পারবো, কেউ কিছু বুঝতেও পারবে না। এই কথা শুনে হেনরি বলল, কিন্তু আমার তো অভিনয় ঠিকঠাকভাবে আসে না। তখন ম্যাক্স তাকে চাঙ্গা করে বলল, আরে নিজের মুখটা দেখ, তুই তো জন্মগত অভিনেতা, তোর থেকে ভালো আর কেউ করতে পারবে না। আর তাছাড়া এটা তো লিড রোল। কিছুক্ষণ পর সেই অভিনেতা নিজেই নাটকটা ছেড়ে চলে গেল। যাওয়ার সময় সে বলল, তাকে একটা খুব বড় ছবিতে কাজ করার সুযোগ মিলেছে, কিন্তু আসলে পুরো ব্যাপারটাই ছিল ম্যাক্সের সাজানো ফন্দি। সে ওই অভিনেতাকে পুরোপুরি বোকা বানিয়েছিল। যখন এই কথাটা জুলি জানতে পারল তখন সে ভীষণ রেগে গেল, তোমরা কি আমার কেরিয়ারটা একেবারে নষ্ট করে ছাড়বে? এরপর হেনরি অডিশন দিল আর সে সিলেক্টও হয়ে গেল। এখন তাদের পক্ষে নিজেদের কাজটা করা আরও সহজ হয়ে গেল। কিন্তু এক দুদিনের মধ্যেই তারা বুঝে গেল এই সুড়ঙ্গ খোঁড়ার কাজ দুজনের পক্ষে করা সম্ভব নয়। তাই তারা জোকে এই কাজের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিল। অনেক বোঝানোর পর জো অবশেষে এই কাজে রাজি হয়ে গেল। কিন্তু সুড়ঙ্গটা দেখেই জো বলে উঠল, এত কিছু করার দরকার বা কি? সোজা একটা বন্দুক নিয়ে গিয়ে ডাকাতি করে ফেললেই তো হয়। এই কথায় ম্যাক্স জবাব দিল, তোর মতো বোকাদের মতো করে আমরা ডাকাতি করতে চাই না। ধীরে ধীরে কাজ এগোতে লাগলো। এই কাজের পাশাপাশি হেনরি তার অভিনয়ের রোলের প্রস্তুতি নিচ্ছিল। এখন হেনরি শুধু টাকার প্রয়োজন ছিল না,
সে জীবনে কিছু একটা নতুন করতে চাইছিল। এক রাতে কাজ শেষ করে যখন তারা বাড়িতে ফিরছিল, তখন সেই ব্যাংকের গার্ড যে আগে হেনরিকে গ্রেপ্তার করেছিল তাদের থামিয়ে দিল। পুলিশ অফিসার বলল, তুমি তো সেই লোকটা, তাই না, যে ব্যাংক ডাকাতের সঙ্গে ছিলে? আর আমি এখনও তোমাকে ব্যাংকের পিছনে বেশ কয়েকবার ঘোরাঘুরি করতে দেখেছি, থিয়েটারের দিকে যেতে দেখেছি। এবার আমি কোনো রকম গণ্ডগোল হতে দেব না। হেনরি পুলিশ অফিসারটাকে তার সঙ্গে চলতে বলল। তারপর গাড়িটা নিয়ে এক নিরিবিলি জায়গায় গিয়ে থামালো। হেনরি তাকে জিজ্ঞাসা করলো, তুমি আসলে কি চাও? এর জবাবে ফ্র্যাঙ্ক বলল, প্রতি মাসে একবার একটা ট্র্যাক আমাদের পার্টনার ব্যাংকগুলোতে যায়, সব নগদ টাকা সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসে। ঠিক সেই সময় এই ব্যাংকের ভল্টে 100 কোটিরও বেশি টাকা থাকে। সেই সময় ছাড়া অন্য কোনো সময় ব্যাংক লুট করার চেষ্টা করবে এমনটা কেবল কোনো বোকারাই করতে পারে। সে আরও বলল, আমি ভিতর থেকে তোমাদের লোক হয়ে যাব আর অ্যালার্ম সিস্টেমে তোমাদের সাহায্য করব। পরের দিন থিয়েটারে জুলির কান্নার দৃশ্যে চলাকালীন ডাইরেক্টর তাকে বলল, তুমি কি কখনো কাউকে ভালোবাসোনি? তোমার কি কখনো হৃদয় ভাঙেনি? এটাই তোমার সমস্যা। এই অনুভূতি ছাড়া তুমি কখনোই একজন মহান অভিনেত্রী হতে পারবে না। এরপর 5 মিনিটের ব্রেক দেওয়া হলো। জুলি বাথরুমে গিয়ে ভেঙে পড়ে কাঁদতে লাগলো। হেনরি এসে তাকে জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো তো? এই প্রশ্ন শুনেই জুলি ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে বলল, না, আমি কখনো কাউকে ভালোবাসিনি। তাহলে আমি কি করব? কিন্তু আমাকে তো অভিনেত্রী হতেই হবে, তাই না? এর উত্তরে হেনরি শান্তভাবে বলল, তুমি ভালোবাসতে পারো, আমাকে ভালোবাসো, শুধু তুমি নিজেই সেটা এখন বুঝতে পারোনি। আর আমার পুরো বিশ্বাস তুমি একদিন খুব বড় একজন অভিনেত্রী হবে। রাতে ম্যাক্স আর হেনরি বসে ডাকাতির পুরো প্ল্যানটা ঠিক করছিল। ঠিক তখনই দরজায় নক হলো। হেনরি দরজা খুলতেই দেখল জো আর এডি দাঁড়িয়ে আছে। জোকে দেখলেই মনে হচ্ছিল ওকে কেউ ভালোভাবে শাসিয়েছে। তখন এডি হেনরিকে বলল, জো আমাকে সব কিছু বলে দিয়েছে, এখন আমি তোমাদের প্ল্যানের অংশ। কিন্তু ম্যাক্সের এডিকে একদম ভালো লাগতো না। সে হেনরিকে জিজ্ঞাসা করলো, এই নমুনাটা কে? এডি বলতেই যাচ্ছিল যে সে এমন ভঙ্গিতে কথা বলতে লাগলো যেন সব কিছুই সে আগে থেকেই জানে। এই জন্যই এখন তোমাদের আর কোনো উপায় নেই, সে বলল। ম্যাক্স আবার রেগে গিয়ে জিজ্ঞাসা করলো, কেউ কি আমাকে বলবে এই গাধাটা আসলে কে? এতে অ্যাডি আরও চটে গিয়ে বলল, আমি এই প্ল্যানের ভিতরে আছি, আমি এই প্ল্যানের ভিতরে আছি, আর তুই বাইরে। ম্যাক্স সরাসরি তাকে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু অ্যাডি আবারও তাকে বুড়ো বলে খোঁচা দিল। এবার ম্যাক্স আর নিজেকে সামলাতে পারল না, সে অ্যাডিকে মারতে তেড়ে গেল। কিন্তু হেনরি কোনো মতে মাঝখানে এসে দুজনকে আলাদা করলো। পরের দিন ম্যাক্স আর হেনরি থিয়েটারে গিয়ে জানতে পারলো তাদের শো আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এই কথা শুনে দুজনেই ভীষণ চিন্তায় পড়ে গেল। হেনরি বলল, আমার মনে হয় না এখন আর আমরা এই ডাকাতিটা করতে পারবো। আসলে সে নিজেও এখন জুলিকে ভালোবেসে ফেলেছে। ডাকাতি করলে তাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু এখন সে আর জুলির কাছ থেকে দূরে যেতে চাচ্ছিল না। ঠিক তখনই ম্যাক্স হেনরির হাত চেপে ধরে বলল, তুই আমাকে জেল থেকে বাইরে ডেকে এনেছিস তোর সাহায্য করার জন্য, আর এখন তুই নিজেই এই কাজে থেকে পিছিয়ে যাচ্ছিস। আমি আমার পুরো জীবন শুধু কথা বলেই কাটিয়েছি। এতদিন জেলে বন্দি ছিলাম, এখন যখন বাইরে এসেছি তখন অন্তত একটা বড় কাণ্ড তো করেই যাব। রাতের বেলা হেনরি আর জুলি একে অপরের সঙ্গে দেখা করলো। হেনরি জুলিকে বলল, আমাদের শোয়ের প্রথম দিনেই ব্যাংকটা লুট করতে হবে, তারপর আমি এখান থেকে পালিয়ে যাব, ক্যালিফোর্নিয়া চলে যাব। তুমিও তো হলিউডে কাজ করতে চাও, তুমি কি সেখানে আমার সঙ্গে দেখা করবে? এই কথা শুনেই জুলি রাগে বিস্ফোরিত হয়ে গেল। সে বলল, যদি চলে যাওয়াই তোমার উদ্দেশ্য ছিল তাহলে আমাকে ভালোবেসে বিশ্বাস করালে কেন? তুমি শুধু থিয়েটারে ঢোকার জন্য আমাকে ব্যবহার করেছো। আমি তোমার সঙ্গে কোথাও দেখা করব না, আমারই ভুল, আমি একটা চোরকে ভালোবেসে ফেলেছিলাম। চোখের পলকেই শোয়ের দিন এসে গেল, আর একই সঙ্গে ব্যাংক ডাকাতির দিনও। নাটকের ডিরেক্টর সব অভিনেতাদের ডেকে বলল, আজ তোমাদের দিন, যাও নিজেদের ছাপ রেখে এসো, আমাদের হাতে মাত্র আর 10 মিনিট বাকি আছে। ঠিক সেই সময় পুলিশ অফিসার যেমনটা বলেছিল টাকার সেই ট্রাকটাও ব্যাংকে এসে পৌঁছালো। হেনরি মঞ্চে দারুণ অভিনয় করতে থাকলো, আর সুযোগ বুঝেই সে তার সঙ্গীদের সাহায্য করতে চলে গেল। সব কিছুই ঠিক তাদের প্ল্যান অনুযায়ী চলছিল।
প্রথমে তারা একটা যন্ত্রের সাহায্যে ইটের দেয়াল ভেঙে ফেলল। তারপর একটা বড় ওয়েল্ডিং মেশিন দিয়ে ভোল্টের লোহার অংশটা কেটে সেখানে বিশাল একটা গর্ত করে ফেলল। পুলিশ অফিসারের ইশারা পাওয়ার মাত্রই ম্যাক্স আগেই সব তার কেটে দিয়েছিল, যার ফলে অ্যালার্ম বাজল না। কিন্তু ঠিক তখনই অ্যাডি ম্যাক্সের দিকে বন্দুক তাক করে তাকে চুপচাপ সেখান থেকে চলে যেতে বলল। অ্যাডি জোকে বলল, তাড়াতাড়ি সব টাকা গাড়িতে ভরো। অ্যাডির এই আচরণ জোয়ের একদম পছন্দ হলো না। সে বলল, এভাবে করিস না ভাই, এটা ঠিক হচ্ছে না। ঠিক তখনই হেনরি সেখানে পৌঁছে গেল। অ্যাডি তাকেও ভয় দেখানোর চেষ্টা করলো এবং ম্যাক্সকে বন্দুক দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিল, যদিও ম্যাক্স বারবার তাকে এসব করতে মানা করছিল। পর মুহূর্তেই ম্যাক্স এডির হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে মারতেই শুরু করলো। এই ধস্তাধস্তির মাঝেই হঠাৎ একটি গুলি ছুটে গেল, যা হেনরির পা ছুঁয়ে বেরিয়ে গেল। এদিকে থিয়েটারে হেনরি মঞ্চের দৃশ্যে আসতে চলেছে, তাই সে কোনো রকমের ল্যাংড়াতে ল্যাংড়াতে দ্রুত নিজের দৃশ্য করতে চলে গেল। ওদিকে অ্যাডিকে ভালোভাবে পেটানোর পর ম্যাক্স তার হাত পা আর মুখ বেঁধে ফেলল। কিছুক্ষণ পর হেনরি, ম্যাক্স আর জো সব টাকা নিয়ে সেখান থেকে চম্পট দিল। হঠাৎ করেই হেনরি গাড়ি থামাতে বলল। জো আর ম্যাক্স বুঝতে পারল না সে হঠাৎই এমন কেন বলছে, তবুও তারা গাড়ি থামালো। হেনরি তাদের বলল, তোমরা চলে যাও, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। জো অবাক হয়ে ম্যাক্সকে জিজ্ঞাসা করলো, ও কোথায় গেল? ম্যাক্স ঠান্ডা মাথায় বলল, ও যেখানে পারে যাক। হেনরি দৌড়াতে দৌড়াতে আবার থিয়েটারে ফিরে গেল। এখন জুলি মঞ্চে অভিনয় করছিল। ঠিক সেই সময় হেনরি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্রুত মঞ্চে উঠে পড়ল। সে জুলিকে বলল, আমি তোমার থেকে দূরে যেতে পারি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। অন্যদিকে নাটকের ভিতরেও ঠিক এমনই একটি দৃশ্য চলছিল, তাই দর্শকদের মনে হলো, ওয়াও, এটা তো একেবারে আলাদা কিছু করছে, কি দারুণ দৃশ্য। সবাই জুলির হ্যাঁ বলার অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই ডাইরেক্টর মঞ্চের সব আলো একটু ডিম করে দিল এবং জুলিকে ইঙ্গিত দিল হ্যাঁ বলতে। এই মুহূর্তেই জুলিও বিশ্বাস হয়ে গেল যে হেনরি সত্যিই তাকে ভালোবাসে। কিছুক্ষণ গম্ভীর নীরবতার পর জুলির মুখে সরাসরি হ্যাঁ বলল না, কিন্তু তার মুখের অভিব্যক্তি সব কিছু বলে দিল। চলো, শেষ পর্যন্ত হিরো তার হিরোইনকে পেয়ে গেল, আর টাকা তো সে নেবেই।